সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচন ও সংঘাতের রাজনীতি। নির্বাচন ও সংঘাতের রাজনীতি। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের উত্তেজনার পারদ দিন দিন বাড়ছে। মনোনয়নপত্র যাচাই বাছাই এবং আপিল শেষ হয়েছে। প্রার্থিতা পূর্ণাঙ্গ প্রার্থিতা হয়তো ঘোষণা করা হবে 22 তারিখ থেকে। প্রচারণা শুরু হবে 21 তারিখ, প্রতীক বরাদ্দ হবে। এর মধ্যে নির্বাচন কমিশনকে ঘিরে উত্তেজনা শুরু হয়েছে। বিএনপি এবং জামায়াত ইসলামী দুটি বড় রাজনৈতিক দল এবং দুটি জোটের প্রধান, তারা একে অপরের বিরুদ্ধে কথা বলছে। আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 3 সদর গজারিয়া আসনের বিএনপির প্রার্থী। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন সাংবাদিক এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। আপনাকে দিয়ে শুরু করছি। আজ নির্বাচন কমিশনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান নিয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসির সাথে দেখা করেছেন। 5 জন ছাত্রদলের প্রতিনিধি সহ ছাত্রদল 3 দফা দাবিতে সেখানে অবস্থান নিয়েছে এবং পোস্টাল ব্যালটে একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের কাউকে কাউকে পক্ষপাত দুষ্টও বলেছেন। অন্যদিকে জামায়াত ইসলামের পক্ষ থেকেও এই যে ছাত্রদলের এখানে অবস্থান, সেই অবস্থানটিকেও নির্বাচনের পরিবেশ ব্যাহত করছে বলে বলা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে জামায়াত ইসলামের শীর্ষ নেতারা দেখা করেছেন এবং নির্বাচন বিষয়ে তারা কথা বলেছেন। এম আবদুল্লাহ, আপনি শুরু করুন। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, কোন দিকে যাচ্ছে? চ্যানেলের যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহ আলোচক কামরুজ্জামান রতন ভাই, তাকেও শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। দেখুন, নির্বাচন তো এই উত্তাপ উত্তেজনা না থাকলে নির্বাচন কিন্তু আসলে নির্বাচনের যে বিশেষ আমেজ বলি আমরা, সেটা কিন্তু থাকে না। কিছুটা উত্তাপ উত্তেজনা তো থাকবেই, কারণ এটা তো লড়াই এবং লড়াইটা ক্ষমতার লড়াই, 5 বছরের ক্ষমতার লড়াই। এটা তো ছোটোখাটো লড়াই না। 5 বছর একটি রাষ্ট্র চালাবেন, সেই প্রতিযোগিতার মধ্যে কিছুটা উত্তাপ উত্তেজনা থাকবে। পারস্পরিক আক্রমণ, পাল্টা আক্রমণ, কথার ফুলঝুরি, এগুলো না থাকলে নির্বাচনে আসলে সেভাবে নির্বাচনী আমেজটা আসে না। কিন্তু সেটা যাতে সংঘাতের পর্যায়ে, আপনি যেমনটি শিরোনাম করেছেন যে সংঘাতের রাজনীতি, আমরা সংঘাতের রাজনীতি তো আর চাই না। সংঘাতের রাজনীতি এদেশে তো অনেক হয়েছে। আমরা চাই সৌহার্দ্যের রাজনীতি। নির্বাচন হবে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, একে অপরকে তাদের যে কৌশলগত জায়গা থেকে পাল্টাপাল্টি জবাব দিবেন, অভিযোগ উঠবে। তো কিন্তু সেটা সংঘাতের পর্যায়ে যাবে এমনটা বর্তমান নতুন বাংলাদেশ কিন্তু সেটা প্রত্যাশা করে না। কোথাও সংঘর্ষও হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। এটা কাঙ্ক্ষিত না, খুবই অনাকাঙ্ক্ষিত। আপনি দেখেন আজকে যেটা আপনি বললেন, নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের এটা আকস্মিক। আমি নিজেও সকালবেলা দেখে কিছুটা খানিকটা বিস্মিত হয়েছি ছাত্রদলের প্রোগ্রামটা। এটা খুব আগে ঘোষিত কিনা আমার অন্তত নলেজে ছিল না এই ধরনের কোনো কর্মসূচি। তো সেখানে বিপুল উপস্থিতি দেখেছি এবং বেশ জমজমাটি কর্মসূচিটা। বিকেলে যখন সাংবাদিকরা গেছেন, তারা অনেকটা সময় দাঁড়িয়ে থেকে নির্বাচন কমিশন, হ্যাঁ, বিপুল উপস্থিতি ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়েছে। হ্যাঁ, শেষ মুহূর্তে তো আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীও সেখানে ডেপ্লয় করা হয়েছিল। মূল কথা কি, এখানে অভিযোগ তো দৃশ্যত ছাত্রদলের যে অভিযোগগুলো, এগুলো নতুন না, আজকের নতুন না, নতুন উদ্ভূত কিছু না। পোস্টাল ব্যালট নিয়ে যে অভিযোগটা, সেটা আরও প্রায় সপ্তাহ দেড়েক আগে থেকে বা 2 সপ্তাহ আগে থেকে এই অভিযোগটা ঘুরে বেড়াচ্ছে এবং এটা নিয়ে আলাদা করে আমার যতটুকু স্মরণ পড়ে, নজরুল ইসলাম খানও এটা নিয়ে, তার নেতৃত্বে যিনি নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, তিনি এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন এবং তারা একটা ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছে এবং তারা পরবর্তীতে এটা ব্যাখ্যাটা জাস্টিফাই করার জন্য তারা সেখানে যেই জায়গার একটা ভিডিও কে কেন্দ্র করে ভিডিও ভাইরাল হয়েছে, সেটাকে কেন্দ্র করে মূলত এটার উৎপত্তি। তো সেখানে তারা বলেছে যে এটা যেভাবে তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমাদের তো আসলে পোস্টাল ব্যালটের, বিশেষ করে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার, এটা তো আমাদের নতুন প্র্যাকটিস।
এই জায়গায় যদি আমি একেবারে তাদের নির্বাচন কমিশনকে যদি আমি ধরে নিই যে তাদের বক্তব্যটা সঠিক, যে তারা তাদের ইচ্ছাকৃত কোনো কিছু হয় নাই, তারপরে এ ধরনের বিচ্যুতি হওয়া অস্বাভাবিক কিছু না। কারণ এই প্র্যাকটিসটা আমরা দেশে যে প্র্যাকটিসগুলো 54 বছর ধরে করছি সেখানেই তো অনেক বিচ্যুতি। পোস্টাল ব্যালটের এই ধারণাটা একেবারেই মানে বিশেষ করে প্রবাসে এটা খুবই নতুন। সেখানে মূল অভিযোগের জায়গাটা হলো যে বিএনপির মার্কাটা বিশেষ করে ধানের শীষটা অনেক পেছনে এবং মাঝামাঝি একটি জায়গায়। তো সেটা নিয়ে বিএনপির মূল আপত্তির জায়গা, এটাতে বিএনপি ষড়যন্ত্র দেখছে। এটা আমি হলে আমিও দেখতাম, আমার জায়গা যদি আমার বিষয় হইতো আমিও দেখতাম। এটা খুবই স্বাভাবিক, সবাই প্রত্যাশা করবে তার প্রতীকটা প্রমিনেন্ট হোক এবং সামনে দেখ। তারা নির্বাচন কমিশন, আমি যতটা জেনেছি নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছে যে এটা আদ্যাক্ষর অনুযায়ী করার কারণে প্রতীকটা ওখানে গিয়েছে। তো সেটা তাদের উচিত ছিল, যেহেতু আমাদের এখানে নির্বাচন ক্ষমতা প্রত্যাশী দুটি রাজনৈতিক দলের মধ্যেই মূলত নির্বাচনটা হচ্ছে, এটার যে ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টি নির্বাচন কমিশন আগেভাগে একটুখানি সচেতন থাকলে আমার মনে হয় এটা নিয়ে আরেকটু রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডিসকাস করা যেত যে আমরা প্রতীক পোস্টাল ব্যালটে তো সব প্রতীক দিতে হবে, যেহেতু নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত হওয়ার আগে এই ব্যালটটা পাঠাইতে হয়, এই কারণে যতগুলো প্রতীক আছে সবগুলো ওই ব্যালটের মধ্যে দিতে হয়। এটা বিশাল একটা ব্যালট। তো সেই ব্যালটে যেহেতু এতগুলো মার্কা দেওয়া লাগে, তো সেই জায়গাতে মার্কাগুলো সাজানোর ব্যাপারে একটা মত বিনিময় করে নিতে পারতো যে আমরা এটা কোন ক্রাইটেরিয়া এটা করব আপনাদের, যেহেতু স্টেক হোল্ডার হচ্ছে মূলত রাজনৈতিক দলগুলো, একটু মত বিনিময় করলে আমার মনে হয় এই জায়গাটাতে। আমি আজকে একটা ভিডিও এক প্রবাসীর একটা ভিডিও দেখছিলাম, খুব ইন্টারেস্টিং মনে হলো। তো সেই প্রবাসী বলছে যে তার নিজে ভিডিও করে ছেড়েছে, সে বলছে যে দেখেন 8 লাখ টাকা খরচ করে এই বিদেশের মাটিতে এসেছি, যদি ধানের শীষ মার্কা 8000 ফিট নিচেও থাকে সেটাও খুঁজে নিয়ে এটার মধ্যেই সিল মারবো। তো এটা হচ্ছে যে তার সেন্টিমেন্ট, সে তার দলের প্রতি আবেগের কথা বললেন। তার মানে হচ্ছে যে পোস্টাল ব্যালটে মার্কাটা দূরে ভিতরে থাকার কারণে যে ধানের শীষের মার্কা খুঁজে পাবে না বা প্রকৃতপক্ষে বিএনপিকে যারা ভোট দিতে চায় তারা দিতে পারবে না, বিষয়টা কিন্তু এমনটা না। কিন্তু ইস্যুটা যেভাবে এসছে, এ ধরনের ইস্যু আনার সুযোগটা না দিলে ভালো হতো। এটা হচ্ছে আমার বিশ্লেষণ। কামরুজ্জামান রতন, একটু আব্দুল্লাহ ভাই এবং আপনাকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথাটা শুরু করি। কারণ আমি একটা নির্বাচনী এলাকায় এই পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে কমিশনের যে পক্ষপাতদুষ্ট বা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যার নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, যেটা আব্দুল্লাহ ভাই বলছিলেন। দেখেন, বিদেশের মাটিতে যারা অবস্থান করে বাংলাদেশকে ভালোবাসে, জীবনের প্রয়োজনে কিন্তু তারা বিদেশে যায়। বিদেশে যাওয়ার পরে এই দেশের মাটির মায়া, তাদের পরিবার পরিজন সবাইকে রেখে আমি যতটুকু না তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগটা আমি রেখেছি, বরঞ্চ তারা যেন দিন রাতে তফাৎ, কখনো আমেরিকা কখনো লন্ডন থেকে, এবং এই যে সৌদি আরব সহ মালয়েশিয়া সহ তারা যে কী পরিমাণ আগ্রহ এবং তাদের যে এই ভোট দেওয়ার আনন্দটা ইতিমধ্যে তো শুরু হয়েছে, তারা যেই পরিমাণ দেশকে ভালোবাসে এটা কথায় না, এই ব্যালটের মাধ্যমে তার যে আগ্রহ যে প্রকাশ, সেইখানে তাদের এই পোস্টাল ব্যালট সংক্রান্ত যে কোনো, ভাই যেটা বলছিলেন যে কোনো কিছু আলাপ আলোচনার ভিত্তিতে করলে কিন্তু আজকের এই যেই এই জটিলতার কারণে আজকে ছাত্রদল এখানে কেন প্রতিবাদ করলো, নিশ্চয়ই এখানে অনিয়ম হয়েছে। বাংলাদেশে এত কিছুর পরে একটা অনিয়মের মধ্যে দিয়ে একটা নির্বাচন আমরা করব, এটা তো এই প্রারম্ভিকভাবে এটা তো আমাদের কাছে আকাঙ্ক্ষিত না। তো আমার মনে হয় সবারই এই নির্বাচন কমিশনার, যদি আমি মুখেই বলি, আজকেও দেখেন কথায় যখন কথা বলে যে আমরা এটাকে ঐতিহাসিকভাবে এমন একটা নির্বাচন করে দেব, এটা কি কাগজে বা আমার কি মুখের মানে এই ফুলঝুরিতে কি আমরা এটা আশ্বস্ত হব না? প্র্যাকটিক্যাল ফিল্ডে এবং প্রতিটা পদক্ষেপে যেখানে নির্বাচনের যতগুলো জটিলতা কেন তৈরি হলো, আমার মনে হয় যে কথামালার ফুলঝুরি থেকে তারা যদি বাস্তবিক আগে চিন্তা করে বা আগে যখন জটিলতা তৈরি হবে সব দলকে নিয়ে, দেখেন আমাদের এই একটা সমস্যা বা এটা কি করলে আমাদের প্রশ্নবিদ্ধ হবে না, আমার মনে হয় তারা এই ডিসিশনটা নেওয়ার আগে সব রাজনৈতিক দলগুলোকে যদি যে কোনো ইস্যুতে যদি সম্পৃক্ত করত এবং ওইখানে আলোচনার ভিত্তিতে যদি একটা ডিসিশন নিত এবং তারপরে যদি আপনার এই পোস্টাল ব্যালট সংক্রান্ত যে ভোটিংটা শুরু হতো, আমার মনে হয় সেই ক্ষেত্রে আজকের যে জটিলতাটা এটা হতো না আর কি। তো আমার একটাই কথা যে এত রক্তক্ষয়ের পরে একটা বাংলাদেশের নির্বাচনের
যে আমরা যেটা 12 ফেব্রুয়ারিতে আমরা যাব যেখানে নির্বাচনের জন্য, যেটার বিশ্বস্ততা এবং আস্থা নিয়ে যেখানে কোনো প্রশ্নই ওঠার কথা না, সেইখানে এই পোস্টাল ব্যালট নিয়ে যদি আজকে আমাদেরকে নির্বাচন কমিশনের সামনে যদি আমাদেরকে প্রতিবাদ করতে হয়, এবং এই প্রতিবাদ করে আমাকে যদি কোনো একটা সংশয় প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং এখানে কোনো প্রশ্নাতীত কোনো ব্যাপার যদি এখানে ঘটে থাকে, আমার মনে হয় এটা ইমিডিয়েট সরকারেরও এই ব্যাপারে যে তত্ত্বাবধায়ক মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনই ইমিডিয়েট এই ব্যাপারে নজর দেওয়া উচিত। শুধু এইটা ওই যেটা বলেন সংঘাত বা কোনো বাদ এই বিবাদটা যেন এমন পর্যায়ে না যায় যে রাজপথে এটা শক্তি প্রদর্শনের জন্য জায়গা না হয়ে যায় নির্বাচন কমিশনের সামনে। এটা তো আমরা জাতি হিসাবে বা আমার দল হিসাবে প্রার্থী হিসাবে এটি আমি প্রত্যাশা করি। আগামীকাল আবার ছাত্রদল যাবে। আজকের যে ইস্যুতে আমাদের মাননীয় মহাসচিব এখানে গিয়েছেন, এখন হল কি আমার প্রচেষ্টা কেন, আমি আবারও বলেছি প্রচেষ্টা কেন, নিশ্চয়ই আমি যে প্রচেষ্টার কারণে ওইখানে আজকে আমি অবস্থান নিয়েছিলাম ওটা সুরাহা হয়নি, বা আমি যে প্রশ্নটার উত্তরটা পেয়েছি এতে আমি আশ্বস্ত হইনি। তা আমার মনে হয় যে প্রতিবাদটা এটা আপনাকে বড় করে দেখবেন না, প্রতিবাদের কি কারণটা, ওইটাকে কিভাবে সমাধানযোগ্য কিনা ওদিকে নজর দেওয়া উচিত। আমি প্রটেস্ট করতেই পারি, এটা তো অহিংস বা একটা শান্তিপূর্ণ অবস্থান, যদিও ওইটা করা উচিত না, কিন্তু এই উচিতটা কেন অনুচিত সেইটাকে আমাকে এই নির্বাচন কমিশনকে বলতে হবে যে আমরা এটা শুরু হয়ে করে দিলাম, আপনাদের প্রচেষ্টার দরকার নেই। আমার মনে হয় যে নির্বাচন কমিশনার যাদের কাছে আমি দাবিটা করলাম, বা আমি কেন আগামীকাল আবার যাব, আজকে যদি আমার মানে প্রবলেমটার কারণে যে প্রতিবাদটা হলো, এটা যদি তার যদি স্যাটিসফ্যাকশন নিয়ে তারা যদি ফিরতে পারতো, তাহলে তো আগামীকাল এই আবার সেম প্রচেষ্টা আর হতো। ধন্যবাদ আপনাকে এম আবদুল্লাহ। একটি দলের প্রধানকে নিয়ে বাড়াবাড়ি, লেভেল প্লেয়িং ফিল্ড বাধাগ্রস্ত হচ্ছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে তাদের প্রতিনিধি দল বলেছেন, একটি দলের প্রধানকে নিয়ে বাড়াবাড়ি মানে তারেক রহমানকে উল্লেখ করেছেন। আসলে কি তাই হচ্ছে? জামাত ইসলামের এই অভিযোগটা বেশ তারেক রহমানের ফেরার পর থেকেই এই অভিযোগটা তাদের আছে। তারেক রহমান যেদিন ফিরলেন 25শে ডিসেম্বর, সেদিন থেকেই তারা সেদিন তার যে গ্র্যান্ড রিসেপশন বলি বা আমরা যাই বলি, 300 ফিটে যে বিশাল স্মরণকালের বৃহৎ একটি সমাবেশের মধ্য দিয়ে তিনি ফিরেছেন এবং সেখানে বক্তব্য রেখেছেন। সেদিন তার প্রটোকল এই সব কিছু বিষয় নিয়ে তখন থেকেই তারা কনসার্ন শো করেছে এবং এটা নিয়ে তারা উষ্মা প্রকাশ করেছে। দেখুন, নির্বাচনকালে প্রচারণার ক্ষেত্রে ভারসাম্যের দাবিটা এটা বরাবরই সবার পক্ষ থেকে এই দাবিটা উঠে, তারাও সেই দাবিটা করছে। তারা বলছে যে বাড়াবাড়ি বলতে, তারা এর পরের দিকে বাড়াবাড়ি বলতে কোনটাকে মিন করেছে সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু বর্তমানে তারেক রহমান যেগুলো করছেন এগুলো তো মূলতভাবে আমরা যেটা দেখছি, গুম হওয়া লোকজনদের সাথে তিনি বসেছেন, তারপরে হ্যাঁ আজকে যেটা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে বসছেন। তো এ ধরনের এটা যেহেতু প্রচারণা, আনুষ্ঠানিক প্রচারণাটা শুরু হয়নি, তার আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সব প্রার্থীরাই তার এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, এই জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কোনো দলের মানুষের দৃষ্টিতে থাকার চেষ্টা করছেন। তো সে ধরনের এর চাইতে বেশি বাড়াবাড়ি কোনো জায়গায় এখন কি এসএসএফ-এর নিরাপত্তা পাচ্ছেন উনি? আমার ঠিক জানা নাই। আমার মনে হয় যে সিএসএফ-এর নিরাপত্তা, তাদের যে নিজস্ব নিরাপত্তা সেটা পাচ্ছেন। এর বাইরে হ্যাঁ এর বাইরে আর কি বাড়াবাড়ি হচ্ছে হয়তো আমার দৃষ্টি এড়াতে পারে, আমি বলতে পারছি না। আমি যে জায়গাটাতে আর একটু বলে নিতে চাই যে ছাত্রদলের কর্মসূচি, ওই প্রসঙ্গটা তখন বলা হয় না। ছাত্রদলের কর্মসূচিটা নিয়ে আজকের আমার মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বেগটা এরকম যে ধরুন ওই যে একটা কথা আছে গ্রামে যে মা মারা গেছে এই জন্য কাঁদছি না, কাঁদছি যে আজরাইল তো বাড়ি চিনে গেল। তো আমার উদ্বেগের জায়গাটা হলো আজকে নির্বাচন কমিশনের সামনে এ ধরনের বড় শোডাউনের মধ্য দিয়ে এই পথটা কি উন্মুক্ত হলো কিনা যে আরও নানান দাবিতে নির্বাচন কমিশনকে চাপে ফেলে সামনে নির্বাচনটাকে আরেক ধরনের অনিশ্চয়তার কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা। কারণ এই পর্যন্ত আমরা আজকের আগ পর্যন্ত আমরা দেখেছি বরং বিএনপি এ ব্যাপারে বেশি সজাগ ছিল যে কোনোভাবেই কোনো ইস্যুতে যাতে নির্বাচনটা পিছিয়ে আনার কোনো অজুহাত কেউ না পায়। এখন আজকের এটার কারণে যদি এমনটা হয় যে আগামীকাল বা পরশু ছাত্র শিবির 5,000-10,000 লোক ওখানে জড়ো করে যদি বলে যে হ্যাঁ এই নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা নাই, নির্বাচন এভাবে হতে পারে না, বা তারা
তারা এর আগেও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে সারা দেশে যেসব রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে এটা বেশিরভাগই বিএনপির প্রতি হেলে পড়েছে, ঝুঁকে পড়েছে, যে কারণে সেখানে পক্ষপাত দুষ্ট আচরণ হচ্ছে। বিশেষ করে জামাতের বেশ কয়েকজন প্রার্থীর বিদেশি নাগরিকত্বের ইস্যুতে যাদের প্রার্থিতা বাতিল হওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু খুব কড়া অবস্থান ব্যক্ত করেছিল যে নিরপেক্ষতা নিয়ে, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তাদের। যে অভিযোগটি আজকে মির্জা ফখরুলও করলেন, প্রায় কাছাকাছি মির্জা ফখরুলও বলেছেন যে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, এসপি এবং ওসি একটা বিশেষ দলের পক্ষে কাজ করছে। তো তাহলে পারস্পরিক দুই পক্ষই বলছে বিশেষ দলের দিকে ঝুঁকে পড়ছে, তাহলে তো এটা দুই পক্ষই যখন অভিযোগ করে তখন তো মনে হয় যে তারা নিরপেক্ষই আছে। আমার কাছে যদি মানে এটা সহজভাবে ইকুয়েশন, দুই পক্ষ সমান তালে অভিযোগ করছে যে তারা অপর পক্ষের দিকে ঝুঁকে গেছে। বিএনপি আজকে যে অভিযোগটা করলো, এটা বিএনপির এ ধরনের অভিযোগটা আমার কাছে আজকেই আমি শুনলাম, যেটা সুনির্দিষ্টভাবে বলেছেন যে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, ওসি এবং এসপিরা একটি বিশেষ দলের, অনেক সবার কথা বলে নাই, বলছে যে অনেক এ ধরনের অনেক কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছে, একদম এই ল্যাঙ্গুয়েজে বলেছেন মির্জা ফখরুল। যদি তাই হয়ে থাকে, এর আগে জামাতও কিন্তু একই ধরনের প্রায় কাছাকাছি অভিযোগ করেছে, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা ডিসিদের ব্যাপারে বলেছে একটি বিশেষ দলের হয়ে, দলের প্রতি তারা অনুগত আচরণ করছে। তো তাহলে দুই পক্ষই এ ধরনের প্রধান যে ক্ষমতার দাবিদার, দুই পক্ষই এভাবে অভিযোগ করলে তাহলে তো মাঝামাঝি অবস্থানে আমরা মনে করি একটা ভারসাম্যপূর্ণ জায়গা আছে। যদিও আমার আজকেই আমার একটা আর্টিকেল পত্রিকায় প্রকাশিত হয়েছে, আমি সেখানে বলেছি তাদের দক্ষতা নিয়ে, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তাদের দক্ষতা নিয়ে আমি একটা প্রশ্ন তুলেছি এই কারণে যে আপনি দেখেন 2001 সালের নির্বাচনে মাত্র 75টি আপিল হয়েছিল প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে, আর এবারে সেই সংখ্যা প্রায় 700, এবং আমরা দেখছি 70% প্রার্থী আপিলের মাধ্যমে ফিরেছে। তার মানে কি দাঁড়ালো? তাহলে রিটার্নিং কর্মকর্তারা কেন এত ভুল সিদ্ধান্ত দিলেন? নির্বাচন কমিশন 70% প্রার্থীকে, রিটার্নিং অফিস কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে 70% প্রার্থীকে পুনর্বহাল করার মানে হচ্ছে রিটার্নিং কর্মকর্তার 70% সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশনে। তাহলে এমনটা হলো কেন? এটা তো তাদের দক্ষতার পরিচায়ক না। এই প্রশ্নটি আমি তুলেছিলাম যে সেই জায়গাটাতে আমার মনে হয় যে রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে যদি কোনো দুর্বলতা, নির্বাচন কমিশন বলছে যে তারা একটু উদারভাবে দেখেছে, এই কারণে এতগুলো তারা পুনর্বহাল করেছে। তো উদারভাবে যদি আপনারাই দেখবেন তাহলে রিটার্নিং কর্মকর্তাদেরকে কেন বলে দিলেন না আপনারা একটু দেখার সময় উদারভাবে দেখেন? তাহলে তো এই যে আপিলের যে যজ্ঞ, এই যে 700 প্রার্থী যে এটার পিছনে নির্বাচন কমিশনে ছুটছে, তারপরে তারা ফিরে আসলো প্রায় 500-র মতো, কিন্তু প্রার্থীরা ফিরে পেল 500-র কাছাকাছি। তো তাহলে এই লোকগুলো তো তাদের সময়টা ওয়েস্টেজ হয়ে গেল, তাহলে নির্বাচনের প্রস্তুতিটা তাদের ক্ষতিগ্রস্ত হলো, তাদের প্রতিপক্ষ লাভবান হলো। তো এই জায়গাগুলো কেন হলো? এটা যদি অদক্ষতার কারণে হয়, এটা আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশনের বিশ্লেষণ করা উচিত, সামনে যাতে এই অদক্ষতার ছাপ না থাকে। বাকি যে সময়টা আছে এই সময়টাতে যাতে কোনো ভুল সিদ্ধান্তর কারণে নির্বাচন বাধাগ্রস্ত না হয়, প্রার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়, সেটা যে দলের প্রার্থীই হোক না কেন, এটাই আমরা কামনা করি। ধন্যবাদ আপনাকে। কামরুজ্জামান রতন ভাইকে একটু আমি পিছনে ফিরে তাকাতেই বলবো, দুলাভাই বলেছেন তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে জামাতে ইসলামের এই স্ট্যান্ডটা না, সেটা হলো 13ই জুন যখন ডক্টর ইউনূস লন্ডনে গেলেন, তখন তারেক রহমানের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করলেন। তখন থেকে কিন্তু এই জিনিসটাকে তারা ভালো চোখে তো দেখেইনি, বরঞ্চ কেন দেখা করলো তারেক রহমান, মানে ওনার নেতৃত্ব এবং ওনার ওই দেখাটাকে তারা প্রথম থেকে কিন্তু কটাক্ষভাবে এটা কিন্তু বিশ্লেষণ করলো। এখন আসেন বাংলাদেশে তারেক রহমানের আগমন এবং ওনার যে পথ চলা, সবচেয়ে বড় ব্যাপার উনি দেখেন নিজের মাতৃভূমি বগুড়াতে যেতে চেয়েছিলেন। সেইখানে নির্বাচন কমিশন যখনই বলছে এটা একটা জনসমাবেশ বা একটা জনসম্পৃক্ততামূলক একটা কাজে জড়াবার সম্ভাবনা থাকে, সেইখানে যখনই ওনাকে বলা হয়েছে উনি কিন্তু একেবারে সাথে সাথে কিন্তু ওইটা স্টপ করে দিয়েছে। এই যে তারেক রহমানকে নিয়ে আমাদের যেই ন্যারেটিভ আমরা দেখেছি, ফেসিস্ট যেভাবে তারেক রহমানকে একটা ভয় পেয়ে এই কাজগুলো মনে হয় করতো, যেটা হাসিনা করতো, এইটা আমার মনে হয় ইদানিং আমরা এই যে জামাত ইসলামের মধ্যে এই আচরণটাকে আমরা দেখতে পাচ্ছি। শুধু আমি তারেক রহমানকে, এইটা তো এই জামাত ইসলামকে বুঝতে হবে, ওনারাও তো গিয়ে লন্ডনে গিয়ে ম্যাডাম এবং তারেক রহমানের সাথে দেখা করে আসছে।
আপনি বলেছেন যখনই ক্ষমতার প্রশ্ন বা তারা যখন ক্ষমতাকে যেনতেনভাবে ক্ষমতা আরোহণের জন্য যে কোনো নন ইস্যুকে ইস্যু বানানো এবং এই সব তো সিলি ঘটনাগুলোকে এটা মানে মন মানসিকতার কিন্তু একটা ব্যাপার। আমার মনে হয় রাজনীতিতে এই যে সহনশীলতা, পরস্পর মানে মতের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ এবং এই জাতীয়তাবাদী দল এবং দলের লিডারশিপকে এখন তো আমার মনে হয় 2 দিন পরে প্রশ্ন করবে যে বেগম খালেদা জিয়ার জানাজাতে এত লোক কেন হলো। আমার দিকটা কিন্তু ওদিকে কিন্তু চলে যাচ্ছে, মানে ভালো কাজের প্রশংসা করা উচিত, সেটা যে কেউই হোক। আমি তো যদি আপনারও আমি মাসুম আমি কোনো ভালো দিক দেখে আমাকে প্রশংসা করার যে মানসিকতাটা, মনোজগতের পরিবর্তনটা কিন্তু আমার মনে হয় রাষ্ট্র, রাজনীতিবিদ সবার ভিতরে কিন্তু একটা চেঞ্জ আসা উচিত। আমরা সেই বস্তাপচা রাজনীতি বা আমার ঘুণের দ্বারা সেই রাজনীতির যে মানসিকতাটা, আমার মনে হয় যে মানসিকভাবে যদি আমরা সংস্কার না হতে পারি এবং সেটা ব্যক্তি থেকে আমার দল এবং দলের মধ্যে যখন আমি এটা প্রতিফলন দেখব, সেটাকে কিন্তু রাষ্ট্রের মধ্যে আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং আমার সব জায়গায় তারেক রহমান কিন্তু বলছে আমি স্বপ্নেই দেখি না যে কোনো ভালো কাজের মধ্যে দেখেন গতকাল ইন জেনারেল যারা গুম খুনের যারা শিকার হয়েছেন এবং আজকে জাতীয়তাবাদী দলের যারা গুম খুনের সময় মানে নির্যাতিত হয়েছেন, ওনার দেখেন একটা মানবিক আবেদন এবং উনি তাদের জন্য যে ভবিষ্যতের যে পরিকল্পনাগুলো, এগুলো তো পজিটিভলি আপনি দেখবেন না যে তারা যারা ক্ষয়ক্ষতি হয়েছে, যারা আহত আছে তাদের কিভাবে করবেন, তারপর শিক্ষাগত যোগ্যতার বেস করে তাদেরকে পরবর্তীতে তাদের চাকরির ব্যবস্থা করবেন, পরিবারের পাশে থাকবেন, এই ধরনের যে কমিটমেন্টগুলো। সুতরাং এই কমিটমেন্টগুলো মানে ওনারা কি এগুলো দেখে না? আমাদের জামাতার ভাইদের প্রতি বলছি, কেন তারেক রহমান, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের জন্য তারা কি কিছুই করেনি? সুতরাং এইভাবে বিরোধিতার জন্য বিরোধিতাটা এখন যেভাবে এখন থেকে যেটা শুরু করছে, ইট শুড বি স্টপড। এবং আমার মনে হয় যে এইভাবে শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করাটা এটা রাজনৈতিক গণতন্ত্রের বিকাশের জন্য এটা ঠিক হচ্ছে। এম আব্দুল্লাহ, যারা 24-এর আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন জনাব তারেক রহমান আজকের বক্তৃতায়, এবং তার কন্যা আজ প্রকাশ্যে জনসমাবেশে বক্তৃতা করেছেন নারীর অংশগ্রহণ, নারীর অগ্রগতি বিষয়ে। না, এটা তো যথার্থই বলেছেন যে 24টা সবার, কিন্তু 24টা কোনো দলের না। 24-এর যে অভ্যুত্থান, এখানে বাংলাদেশের আপামর জনসাধারণ, আপনার একজন গৃহবধূ যিনি কোনোদিন রাজনীতি যাকে স্পর্শ করেনি, যে বাচ্চাটি এখনো পর্যন্ত তার কি রাজনীতির শব্দ কি সেটা চেনার জায়গা হয় না, সে বাচ্চাদের হাত ধরে নিয়ে এই অভ্যুত্থানে মাঠে নেমে এসছে বলে এই অভ্যুত্থান কিন্তু সফল হয়েছে। এবং কতগুলো বাচ্চা পর্যন্ত জীবন দিয়েছে আপনি দেখেছেন। প্রায় ইউনিসেফের হিসাবে তো শিশুর যে সংখ্যায় পড়ে সেই হিসাবে 100-রও বেশি শিশু এই জীবন দিয়েছে। সুতরাং এটা যেই কোনো রাজনৈতিক দলই যেটিকে রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করে, এটার প্রতিবাদ তো আমরা অবশ্যই করব, নিন্দা জানাবো, সেটাই হয়তো তিনি বলতে চেয়েছেন। তো এইটার খুবই সঠিক কথা আমি মনে করি। কিন্তু এর পাশাপাশি আমি বলতে চাই যে এই অভ্যুত্থানের কিছু নেতৃত্বের একটা জায়গাও ছিল, দৃশ্যমান একটা নেতৃত্বের জায়গা ছিল রাজনীতির বাইরে। সেই নেতৃত্বের বেলায়ও অনেক সময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই নেতৃত্বকে অস্বীকার করা, অবহেলা করা, সেটাও করা উচিত হবে না। এই জায়গাটা তো আমরা মনে করি যে যেটুকু তখনকার প্রেক্ষাপটে আপনি দেখেন যে মির্জা ফখরুলের মতো লোককে মানে একদম অন রেকর্ড অস্বীকার করতে হয়েছে এই আন্দোলনের সাথে আমরা নাই। এটা কৌশলগত কারণে, যদিও ছিল পুরাই, কিন্তু কৌশলগত কারণে করতে হয়েছে। এই কৌশলগত কারণেই কিন্তু একটা অরাজনৈতিক নেতৃত্বের অধীনেই কিন্তু এই আন্দোলনটা পরিচালিত হয়েছে। হ্যাঁ, পরে আসছে, কিন্তু তখনকার সময় যদি তাদের রাজনৈতিক পরিচয় থাকতো তাহলে এই আন্দোলন সফল হইতো না। তখন যদি প্রমাণ হইতো যে নাহিদ, আসিফ, সার্জিসরা অমুক দলের অমুক সংগঠনের, তাহলে এটা সফল করা কঠিন হতো। কিন্তু তখন কিন্তু সবাই মুখিয়েছিল যে তাদের মুখ দিয়ে যেটা আসছে সেটাকেই কিন্তু গুরুত্ব দিয়েছে। এবং বিএনপি জামাতও কিন্তু তাদেরকে দিয়ে, তারা পিছন থেকে তাদেরকে দিয়েই বলিয়েছে, তাদেরকে দিয়ে রেকর্ড করে এটা সরবরাহ করেছে, তারা পিছন থেকে পর্দার আড়াল থেকে তারা সহযোগিতাগুলো করেছে। তো তখনকার প্রেক্ষাপটটা আমাকে মাথায় রাখতে হবে। এটা আজকের দিনের প্রেক্ষাপটের সাথে আপনি চিন্তা করলে সেটা হবে না। বৃহৎ দল হিসেবে রাজনৈতিক দলগুলো 17 বছর চেষ্টা করে তো সত্যিকার অর্থে এই জায়গায় নিতে পারে না। তাদের ত্যাগ তিতিক্ষা আছে, জেল জুলুম আছে, এই সীমাহীন ত্যাগ তিতিক্ষা আছে, কিন্তু আলটিমেটলি তো একটা পর্যায়ে হতাশার জায়গায় সেটা চলে গিয়েছিল। এই বিষয়টাকে আমাদেরকে
মাথায় রেখে, আর আপনি জাইমা রহমানের কথা যেটা বলছেন সেটা তো ব্রাইট, সে আমি দেখছি তার যে চিন্তাধারার জায়গাটা খুবই পরিচ্ছন্ন জায়গা, তো সে তার তো এখনো অনেক, আমি মনে করি বাংলাদেশে জি। এটাকে রাজনৈতিকভাবে বিবেচনা করলে হবে না। আমরা শেষ করব। তার আজকে প্রথম দিনের মতো সে আমরা শেষের বক্তব্য পথে রেখেছে, কামরুজ্জামান এই রতন, বক্তব্যটা এই বেশ এই impressive প্রসঙ্গে ছিল। আপনার একটু বক্তব্য শুনে শেষ করতে চাই। হ্যাঁ, দেখেন আজকে জাইমা রহমান যে বক্তব্যটা দিলেন একটা সামাজিক প্রেক্ষাপটেই কিন্তু উনি কথা বলে আসলেন, এবং সেখানে তার দাদা, তার নানা, নানু, দাদি সবাইকে দেখেন নাম উচ্চারণ করেছে, কিন্তু ওইখানে কিন্তু বিশেষভাবে কোনো বিশেষণে বিশেষিত করেননি। যে আমরা আছি না, এখন বক্তব্য রাখবেন যে অযাচিত, এই যে মানে স্থূল বাক্য দিয়ে মানুষকে প্রশংসিত করে সময় বাক্য ব্যয় না করার যে প্রবণতাটা আজকে জ্যানজি, আমি একটা জায়গায় গেলাম, আমরা কিন্তু অনেকভাবে কিন্তু জি। শুরুই করলাম আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, এইটাও বলে আমি শুরু করতে পারি, তারপর কিন্তু এইখানে সবার নাম অ্যাড্রেস করে আমি একটা বিশাল আমি সময় ব্যয় করলাম, তাহলে কি আমার সময়ের দামটা নেই? জাইমা তো ব্রিটেনের রাজনীতি দেখে বড় হয়েছে, তো সুতরাং না, আমরা কি সেখানে এই তো দেশে আসলে বসে আমরা ব্রিটেনের বই কি পড়ি না, ব্রিটেনের বই ছবি দেখি না, পড়া, আমরা বিবিসি practical দেখি না? রাজনীতি দেখা ওকে, সেটা। আপনি প্র্যাকটিক্যালি ওই মাটিতে থেকে অবশ্যই এটা তো আমাদের অন্যভাবে অবশ্যই সেটা এটার বড় একটা হয়েছে। প্রভাব তো অবশ্যই হ্যাঁ, থাকবে। কিন্তু এখন কি ঠিক আছে, জাইমা ওখানে গিয়েছে, তো এখন জাইমা রহমানের কাছ থেকে উনি শিখে এসেছেন। ধরুন আমি একটা ভালো জিনিস, আপনি একটা ফুটবল খেলার বিদেশে আপনি নিজে একটা কোচিংয়ের উপর আপনি দায়িত্ব নিয়েছেন, তো বাংলাদেশে এসে ওই কোচিংটাই তো আপনি আমাদের প্রজন্মকে দিচ্ছেন। তা আমি মনে করি জাইমা রহমান যিনি, উনি তো মানে জেনেটিক্যালি উনি কী পেয়েছেন, ওনার যে রাজনীতির যে প্রজ্ঞাটা এটা তো ওনার ব্লাডে ঢুকে গিয়েছে। তো আমরা মনে করি এই প্রজন্ম, আমাদের সন্তান ধরেন যারা আছে বিদেশের মাটিতে, আমরা কিন্তু অনেক সময় ওদের কাছে বোকা বনে যাই, ওদের সাথে কিন্তু আমরা কোনো ব্যাপারই আমরা তর্কেও জড়াই না, কারণ এখন প্রযুক্তি বলেন, শিক্ষা দীক্ষা বলেন, ওরা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমি এইটুকুই বলতে চাই, জাইমা রহমান উনি যা আজকে ডেলিভারের মাধ্যমে উনি যা আমাদের একটা মানুষকে মর্নিং সজদা দিয়ে, এই যে আমার যে মানে লিডারশিপের যে একটা অবশ্যই ভবিষ্যতের মধ্যে তো আমরা দেখবো, তো আমার মনে হয় ওনার আজকে এটার মধ্যে প্রজন্ম যারা তৈরি হয়েছে তারা তাকে খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এবং আপনাকে তাকে ধন্যবাদ। অনুসরণ অনুকরণীয় দৃষ্টান্তের কামরুজ্জামান মধ্যে দিয়ে রতন, আগামী এম দিনে আব্দুল্লাহ, আপনাকে leadership অসংখ্য আমার মনে হয় বেগম খালেদা জিয়ার সাথে 2001-এর নির্বাচনে তারেক রহমানের যে রোলটা ছিল, জাইমাকে দিয়ে সে ধরনের রোল প্লে করানোর কোনো পরিকল্পনা থেকে থাকতে পারে। আপনাকে এবং ধন্যবাদ। সেটা, সম্মানিত আমরা দর্শক, সামনের এতক্ষণ দিনে আমাদের আমরা সাথে দেখব। থাকার জন্য দেখেছি কৃতজ্ঞতা। মাছ, আগামী অনুষ্ঠান দেখার করতে, আমন্ত্রণ গাছ রইল, কাটতে। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।